ইসরায়েলের আকাশে আধিপত্য করছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। একজন ইরানি কমান্ডার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন শক্তভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে আধিপত্য বিস্তার করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC 6 মার্চ রাতে বলেছে, নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের 23তম দফায় হামলা। IRGCর বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনের মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MSD যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক ভিডিও বার্তায় খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জলফাগারি বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি অনেকটাই কমে গেছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢালের রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে এই দুর্বলতা তৈরি হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ধরে রাখতে, যাতে করে ইসরায়েলি শাসন ব্যবস্থা এবং অপরাধী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো যায়। তার মতে, আগে থেকে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে। জলফাগারি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থা এর সব স্বার্থ ও সম্পদ লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং আঞ্চলিক দেশগুলোর কোনো ক্ষতি হতে দেবে না। মুখপাত্র আরও জানান, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। ওদিকে লেবানন সীমান্তে হামলায় 8 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় 8 সেনা আহত হয়েছেন, তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আছে। ইসরায়েলের আর্মি রেডিও কথা জানিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিত। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনুসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন। মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে কি তবে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। এর ফলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করতে তেহরানের জন্য অনেক সুবিধা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ইরানকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আসছে। এসব তথ্যের মধ্যে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থান। একজন মার্কিন কর্মকর্তা বলেন, এই সহায়তাকে বেশ বিস্তৃত একটি প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থার কাছাকাছি থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের এসব হামলার লক্ষ্য ছিল বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এসব হামলায় স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল, রাডার ডোম সহ এমন কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ।
এই বিশ্লেষণে একটি বড় প্রশ্ন উঠেছে, কিভাবে ইরান এত নিখুঁতভাবে বিভিন্ন দেশে থাকা সংবেদনশীল মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্য ইরানকে এসব হামলার পরিকল্পনা করতে সাহায্য করছে। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনীর অবস্থান শক্ত করার ক্ষেত্রে ইরানের নিজস্ব সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাইরের গোয়েন্দা তথ্য তেহরানের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও চীন এই সংঘাতে তেহরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে বলে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক চীনের তুলনায় অনেক বেশি গভীর। 2022 সালে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে তেহরান মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে। ইরান রাশিয়াকে এমন প্রযুক্তি দিয়েছে যার মাধ্যমে কম খরচে আক্রমণাত্মক ড্রোন তৈরি করা সম্ভব হয়েছে। এই ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহার করা হয়েছে এবং কিয়েভ এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়ানরা খুব ভালোভাবেই জানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কি ধরনের সহায়তা দিচ্ছিল, তাই কিছুটা প্রতিশোধ নেওয়ার সুযোগ তারা পেয়ে খুশি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পরও ইরান পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। তেহরান সামরিক স্থাপনা, কূটনৈতিক মিশন এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে। সবচেয়ে আলোচিত হামলাগুলোর একটি ছিল কাতারের আল উদেইদ এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এছাড়া রিয়াদ ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসেও ইরানি ড্রোন আঘাত হেনেছে। পাশাপাশি সৌদি আরব ও কাতারের তেল ও গ্যাস অবকাঠামোতেও একাধিক হামলা চালানো হয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান আরও তীব্র করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানি শাসন ব্যবস্থা ও তাদের সামরিক ক্ষমতা আরও গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ইরানে লাগাতার অভিযান চালানোর কথা জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরেও আমেরিকা এবং ইসরায়েলের চাপের কাছে মাথা নত করতে নারাজ ইরান। স্থলপথে হামলা হলেও তা প্রতিহত করতে প্রস্তুত ইরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দাবি করেছেন, ওমান উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, রণতরীটি হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের সমুদ্র সীমা থেকে প্রায় 340 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ইরানের দাবি, ওই রণতরী হরমুজ প্রণালীতে প্রভাব বিস্তার করতে এগিয়ে এসেছিল। মুখপাত্র বলেন, ড্রোন হামলার পর রণতরীটি দ্রুত সরে যায় এবং সঙ্গে থাকা ডেস্ট্রয়ার সহ ঘটনাস্থল থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে চলে গেছে। এর আগে 1 মার্চও একই রণতরীকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইরানের কোনো ক্ষেপণাস্ত্র বা হামলা ওই রণতরীকে আঘাত করেনি। 4 মার্চ ইরানের রণতরীতে হামলা চালিয়েছিল আমেরিকা। এবার আমেরিকার ট্যাঙ্কারে হামলা চালালো ইরান। ঘটনাচক্রে এই প্রত্যাঘাতের কয়েক ঘন্টা আগেই আমেরিকাকে হুঙ্কার দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড। রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ইরানি বাহিনীর দাবি, হামলার পরে আগুন ধরে গিয়েছে মার্কিন পণ্যবাহী জাহাজটিতে। 4 মার্চ ভারত মহাসাগরের বুকে ইরানের এক রণতরীতে হামলা চালায় আমেরিকার ডুবোজাহাজ। টর্পেডো ছুড়ে ধ্বংস করে দেওয়া হয় ইরানের ওই যুদ্ধ জাহাজকে। ওই হামলার 24 ঘন্টার মধ্যেই এবার জবাব দিল ইরান। রণতরীতে হামলার জবাবে মার্কিন পণ্যবাহী জাহাজে প্রতি আক্রমণ চালালো তেহরান। যদিও এই হামলার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া প্রাথমিকভাবে মেলেনি। ড্রোন তৈরির দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি হলো ইরান। বলা হয়, প্রতি মাসে তেহরান প্রায় 10,000 ড্রোন তৈরি করার সক্ষমতা রাখে। ইরানের কাছে মোট কত ক্ষেপণাস্ত্র মজুত আছে সে বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও স্পষ্ট তথ্য নেই। তবে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনের পাল্লা প্রায় 700 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। ফলে ইরানের মূল ভূখণ্ড বা সমুদ্রের জাহাজ থেকে এই ড্রোন উৎক্ষেপণ করা হলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। ইরানের রিভলিউশনারি গার্ড দাবি করেছে, তারা হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করে তাহলে সেই জাহাজকে হামলা করা হবে। এরই মধ্যে কয়েকটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এবার ইরান আমেরিকার একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে।
ইরানের শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন এখন যুদ্ধক্ষেত্রে বড় ধরনের আতঙ্ক হয়ে উঠেছে। এই ড্রোনে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন রয়েছে, রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে এবং এটি 40 থেকে 50 কেজি বিস্ফোরক বহন করতে পারে। মাত্র 20,000 থেকে 50,000 মার্কিন ডলার খরচে একটি শাহেদ ড্রোন তৈরি করা সম্ভব। বড় সংখ্যায় উৎপাদন করা যায় বলে এই ড্রোনগুলো দিয়ে সহজেই যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা যায়। শাহেদ 131 ও শাহেদ 136 সিরিজের এই ড্রোনগুলো মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরান এগুলো প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল উড়ে এই ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার এবং বেসামরিক স্থাপনায় নির্ভুলভাবে আঘাত করতে পারে। এই ড্রোনের শক্তি হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি নয়, বরং এর সবচেয়ে বড় শক্তি হলো এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে ইরান একসঙ্গে শত শত ড্রোনের ঢেউ পাঠায়। সংক্ষেপে বললে ইরানের কৌশল হলো এই উড়ন্ত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেয়া, এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাতে সেগুলো সহজেই লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। দ্য নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান এ পর্যন্ত 2000-এর বেশি ড্রোন ছুড়েছে। তবে মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা থার্ড ব্যবস্থার কার্যকারিতাও উল্লেখ করার মতো। ইউনাইটেড আরব আমিরাত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনের 90% বেশি প্রতিহত করতে পেরেছে। অন্য কিছু দেশ আবার দাবি করেছে তাদের সাফল্যের হার 96% পর্যন্ত। তবে আশ্চর্যের বিষয় হলো এসব ড্রোনের বেশিরভাগ ধ্বংস করা হলেও ইরানের জন্য তা এক ধরনের সাফল্য, কারণ মাত্র $20,000 একটি ড্রোন ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রকে প্রায় $40 লাখ মূল্যের শক্তিশালী প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। 4 বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময় থেকে পশ্চিমা দেশগুলো একটি বড় সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না। সেটি হলো শাহেদ ড্রোনের উৎপাদন। খরচের তুলনায় এগুলো ঠেকানোর খরচ অনেক বেশি। শাহেদ ড্রোন আসলে কি? সহজভাবে বললে শাহেদ 131 বা শাহেদ 136 হলো ছোট ডেল্টা উইং যুক্ত ক্ষেপণাস্ত্রের মতো একটি ড্রোন। এর পেছনে একটি প্রপেলার চালিত ইঞ্জিন থাকে। শাহেদ একটি ফার্সি শব্দ যার অর্থ সাক্ষী। 2000 সালের শুরুর দিকে শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ নামের একটি ইরানি প্রতিষ্ঠান এই ড্রোন তৈরি শুরু করে। এই ড্রোনগুলো খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। উৎক্ষেপণের সময় এতে একবার ব্যবহারযোগ্য একটি রকেট বুস্টার লাগানো থাকে। ড্রোনটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালে বুস্টারটি খুলে পড়ে যায় এবং একটি 4 সিলিন্ডার পিস্টন ইঞ্জিন চালু হয়। জেট ইঞ্জিনের বদলে প্রোপেলার ব্যবহারের কারণে এর গতি কিছুটা কম, ঘন্টায় প্রায় 185 কিলোমিটার। তবে এই ড্রোন অনেক দূর পর্যন্ত উঠতে পারে। লক্ষ্যবস্তুর ওপর কিছুক্ষণ চক্কর দিয়ে পরে ডাইভ মেরে আঘাত হানতে পারে। এর মাথায় 60 থেকে 90 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা যায়। আকারে ছোট হওয়ায় ইরানের প্রায় যে কোনো জায়গা থেকে এটি উৎক্ষেপণ করা সম্ভব। ফাতা 2 ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের তৈরি এই ফাতা 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত ঠেকাতে পারছে না। এই দাবির পেছনে শুধু তত্ত্ব নয়, আছে বাস্তবের ইঙ্গিত। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের উচ্চমূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এটি শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তার ক্ষমতার প্রমাণ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এটি এত ভয়ঙ্কর? উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ফাতা 2 ব্যবহার করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV প্রযুক্তি। এটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরল পথে চলে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে, গতিপথ বদলায়, কখনো নিচে নামে আবার উপরে উঠে, ঠিক যেন আকাশে ছুটে চলা এক বুদ্ধিমান শিকারী। এই অপ্রত্যাশিত গতিবিধির কারণেই এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়, সেখানে ফাতা 2 নিজের পথ নিজেই বদলে নেয়। ফলে সেটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আছে এর গতি, যা আতঙ্কের মূল। ফাতা 2 ছুটতে পারে শব্দের গতির 10 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 10 গতিতে। এমন গতিতে কোনো বস্তু এগোলে সেটিকে থামাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত হতে হবে।
ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট ইউভান বাসাস্কি একসময় স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। তার মতে ম্যাক 10 গতির ক্ষেপণাস্ত্র থামাতে হলে ইন্টারসেপ্টরকে প্রায় ম্যাক 30 গতিতে পৌঁছাতে হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার দেয়াল। বায়ুমণ্ডলের ঘর্ষণ এমন উচ্চ গতিকে কার্যত অসম্ভব করে তোলে। অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের সামনে তা থমকে যায়। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই চাপে ছিল। ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই তারা হিমশিম খাচ্ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে হাইপারসনিক প্রযুক্তির এই নতুন স্তর। এ যেন এক নতুন সমীকরণ, যেখানে প্রতিরক্ষা পিছিয়ে পড়ছে আর আক্রমণ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ইসরায়েল অবশ্য বসেনি, তার একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বহুস্তর প্রতিরক্ষা তৈরি করা হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগতে পারে কয়েক দশক, খরচ হতে পারে বিলিয়ন ডলার। অর্থাৎ সমাধান আছে, কিন্তু তা এখনই নয়। বর্তমান বাস্তবতায় সামরিক বিশ্লেষকদের একটাই স্পষ্ট ধারণা, ফাতা 2 এখন এমন এক অস্ত্র যা প্রতিরক্ষা প্রাচীরকে অতিক্রম করার ক্ষমতা রাখে প্রায় বাধাহীনভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এর নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে IRGCর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন IRGC নেভির ওপর ন্যস্ত করা হয়েছে। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে, এ হামলায় ব্যবহার করা হয়েছে দুটি শক্তিশালী অস্ত্র। একটি হল গাদার 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালায়ে ক্রুজ মিসাইল। গাদার 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালায়ে ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো, ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। IRGCর দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। IRGC দাবি করছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা AFP জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে ইয়ার রেইডের সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে IRGC।